প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আবারও আসলাম আপনাদের মাঝে কথা বলার জন্য। একটা বিষয় গুরুত্বপূর্ণ, এই বিষয়টা আলাপ না করলেই নয়, তাই আলাপ করতে আসলাম। আমি এর আগের ভিডিওতেগুলোতে বলেছি আমি 3টা মামলা করেছি। প্রথম মামলা সিএমএম কোর্টে, ঢাকা সিএমএম কোর্টে, দ্বিতীয় মামলা ঢাকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, তৃতীয়টা শাহজাহানপুর থানায়। তৃতীয় মামলাটা নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। তৃতীয় মামলাতে যে আসামিগুলি আছে, মোটামুটি 4জন ধরা পড়েছে, আল্লাহর রহমতে, শুক্রিয়া। 4জন ধরা পড়েছে। 4জনের মধ্যে এখন আমার যেই মামলার আসামি, এই 13 নম্বর আসামি ইসাক দুলাল, এই ইসাক দুলাল যে কার, আসলে কি বলবো, টাকা যে কার একটা কথা আছে না, সেই ইসাক দুলাল যে এখন কার, এইরকম একটা ব্যাপার হয়ে গেছে। এই ইসাক দুলালের ব্যাপারে মানে এতদিক থেকে কথা আসতেছে, এতদিক থেকে তার প্রেশার আসতেছে। যেমন গতকালকে একটা আমাকে ফোন আসছে, তারা আমাকে হুমকি দিচ্ছে, মেরে ফেলবে, আবার তুলে নিয়ে যাবে, আবার করবে। তো ভালো কথা, আমি তো এগুলি ভয় পেয়ে আমি তো এগুলি মামলা করি নাই। তুলে নিয়ে গেলে তুলে নিয়ে যাবে। মৃত্যু থাকলে মৃত্যু তো আজ হোক কাল হোক হবেই। এখন না হোক 2 বছর পরে হবে, 5 বছর পরে হবে, 10 বছর পরে, মৃত্যু তো অনিবার্য, এটা তো হতেই হবেই। তবে আমাকে এসব ভয় দেখিয়ে তো লাভ নেই, কোনো লাভ হবে না। তো তার ব্যাপারে মোটামুটি আপনার আসতেছে এখন যে তদবির আসতেছে, তদবিরগুলি কখনো বেশিরভাগ আসতেছে জামায়াত নেতাদের। এমনকি এই মামলা তার জন্য ফোন করছে আপনার 14 গ্রামের, এই আসামি 14 গ্রামের, তার স্থায়ী ঠিকানা 14 গ্রামে, তার আপনার স্থানীয় যেই আপনার জামায়াতের আমির, সে পর্যন্ত ফোন দিছে সে। সেটা নিয়েও আমরা পাত্তা দিই নাই। দিতেই পারে সে, তার ব্যাপারে 14 গ্রামের আমির দিতেই পারে। এরপরে আপনার আরও অনেক জামাতের, আমি নাম বলতে চাচ্ছি না, উচ্চারণ করতে চাচ্ছি না, অনেক বড় বড় নেতারা জামাতের, তারা তদবির করতে আসতেছে। গতকাল আমাকে আসলে অ্যাকচুয়ালি সে বিএনপি করে কিনা আমি জানি না, সাবেক ছাত্র দলের নেতা বলে দিচ্ছে, কিন্তু আমার জানার মতে এরকম ছাত্র দলের কোনো নেতা আছে বলে আমি খোঁজ খবর নিয়ে দেখলাম, সেটা নাই। নাম ভাঙিয়ে সে বলতেছে। তারপরে আমি বললাম বিএনপি, যেহেতু আমি বিএনপি কর্মী, আমি মোটামুটি সব নেতাদেরকেই, সাবেক বর্তমান সবাইকেই চিনি মোটামুটি। তো সেই ক্ষেত্রে আমি বলতেছি। তো এখন টাকা যে কার, ওই যে কথাটা বললাম, তো ইসাক দুলাল যে কার এখন, সেটা আসলে বলাটা খুব দুঃসহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, সেটাই বড় কথা না। এখন এই মামলার বিষয় হচ্ছে যে, আপনি যেমন দেখেন নিপুণ আক্তার, এই নিপুণ আক্তার সিলেটে এয়ারপোর্টে অ্যারেস্ট হওয়ার পরে তাকে আমরা খুব খুশিতে, মানে আমি খুব খবরের হেডলাইনও আসছে, সব কিছু দেখলাম। নিপুণ আক্তার আটক থেকে। এই নিপুণ আক্তার অন্যতম একজন আসামি। সে সশরীরে হাজির হয়ে আমাকে টর্চার করেছে ডিবি অফিসে। সে কিভাবে ছাড়া পেল, কোন কারণে ছাড়া পেল, কীভাবে, কেন ওকে ছেড়ে দিল, সেটা আমার একটু জানার ইচ্ছা। আমার কমিশনার মহোদয়ের কাছে এটা আমার জানার ইচ্ছা খুব। আমি যাব আগামী রবিবারে ইনশাল্লাহ, কমিশনার মহোদয়ের কাছে যাব এবং কথা বলবো আমি কেন তাকে ছেড়ে দেওয়া হলো। এই নিপুণ আক্তারের তার সে যে কি, তার ব্যাকগ্রাউন্ড কি, এটা তো সবাই জানেন আপনারা। আর নিপুণ আক্তার কেন আমার সাথে তার প্রবলেম, আমি ফেসবুকে লেখালেখি করতাম 2014 সাল থেকে। এই 14 সালের লেখালেখির কারণে এই নিপুণ আক্তার আমার উপরে ক্ষিপ্ত হয়ে অনেক কিছু করেছে। সেগুলি আমি আগের ভিডিওতে বলেছি, এখন আর নতুন কিছু বলতে চাই না। তো এই নিপুণ আক্তার কেন ছাড়া পেল, আমার প্রথম কথা বললো এটা। এই নিপুণ আক্তারকে কেন আটক করে আবার ছেড়ে দিল, কত টাকার বিনিময়ে ছেড়ে দিল? এই গভর্নমেন্ট নাকি ছাত্রদের রক্তের উপরে দাঁড়িয়ে আছে, ছাত্ররা গভর্নমেন্টের দুইটা পার্টে গভর্নমেন্ট চালাচ্ছে, একবার ছাত্ররা চালাচ্ছে, একবার বলছে এই গভর্নমেন্ট ডক্টর ইউনূস চালাচ্ছে। ডক্টর ইউনূস সম্বন্ধে আমার বলার কিছু নেই, তিনি অত্যন্ত সৎ ব্যক্তি, ভদ্র ব্যক্তি এবং ভালো ব্যক্তি, তার ব্যাপারে কোনো কথা নেই। কিন্তু তার সাথে যে ব্যক্তিরা আছে, তারা যে হাজার হাজার কোটি টাকার ইনকাম করতেছে তদবির বাণিজ্য করে, সেটা হয়তো বা অনেকেই জানে না। এটা ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে অলরেডি ছড়াছড়ি হয়ে আছে। লিস্ট দিয়ে দিছে এই মন্ত্রণালয়, এই দপ্তরে, ওই দপ্তরে আপনার নেওয়ার জন্য,
নিয়োগ দেওয়ার জন্য এইভাবে দিচ্ছে, এগুলো সোশ্যাল মিডিয়াতে ভেসে বেড়াচ্ছে। যাই হোক, এগুলো নিয়ে কথা বলা আমার খুব বেশি ছিল। আমার মামলার বিষয় নিয়ে আমি কথা বলতে চাই, কিন্তু আমার মামলার এই আসামিগুলো কী কারণে, মামলা তদন্ত হবে, তদন্ত করবে, তদন্ততে যদি আমার ডকুমেন্টস থাকে আমি জিতবো, আমি যদি ডকুমেন্টস না থাকে আমি জিতবো না। আমার কথা হচ্ছে একদম ফ্রি ফেয়ার কথা, একদম 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 যেটা আপনার একদম ক্লিন ইমেজের কথা বলছি আমি, যেটা যেটা হচ্ছে যে আমার মামলার সব ডকুমেন্টস আছে, সব কিছু ডকুমেন্টস সহ আমি মামলা করেছি। আমি যেদিন সিএমএম কোর্টে মামলা করতে গেছি সেদিন আধা ঘন্টা আমার মামলার আমাকে জেরা করছে, এবং আধা ঘন্টা আমি তাকে উত্তর দিচ্ছি, আমার ডকুমেন্টস শো করছি, আমি সব কিছু সব ভিডিও ফুটেজ ধরে, আমার সাক্ষী ধরে সবাই ছিল, আমি কোন কোন হসপিটালে ভর্তি ছিলাম, কোন জায়গায় ভর্তি ছিলাম, আমাকে নির্যাতনের পরে সব কিছু আছে রেকর্ডেড। এগুলি কোনো রেকর্ডের বাইরে কোনো কিছুই নেই। তো আমাকে এই এই আমার অভিযোগটা হচ্ছে যে এরা যে এদেরকে ধরে আবার ছেড়ে দিচ্ছে, এটা তো খুব দুঃখজনক একটা ব্যাপার। এরা কি টাকার বিনিময়ে ছেড়ে দিচ্ছে, নাকি অন্য কোনো কিছু বিনিময়ে ছেড়ে দিচ্ছে, কিসের ভিত্তিতে ছাড়ছে আমি বুঝতে পারতেছি না। এবং এখন এই ইসাক দুলালটা হচ্ছে বড় পেইন হয়ে দাঁড়াচ্ছে আমার জন্য। আমি গতকালকে একটা জিডি করেছি ইসাক দুলালের মেয়ের জামাই এবং ছেলে এবং বিভিন্ন আরও অন্যান্য নাম্বার থেকে আমার নাম্বারে ফোন আসতেছে, সেই আমি আমি জিডি করেছি একটা, এবং এটা জিডি আকারে হয়ে আমি আগামী 2-1 দিনের মধ্যে এটা মামলাও করবো, আর একটা মামলা করবো আমি এটা। কারণ আমি তো আমার নিরাপত্তা আমার দরকার, আমার নিরাপত্তা সবার আগে। আমি বেঁচে থাকলে আমি মামলা চালিয়ে নিতে পারবো, আর বেঁচে না থাকলে আর কিছু করার নাই। তারপরেও আমি মামলা এগুলি আমি ভয় পাই না, এখনও বলি আমি জিডি একটা করেছি। ইসাক দুলাল যে কার, আমি আবারও বলছি, সে কি আসলে কি জামাতের লোক, আসলে কি বিএনপির লোক, আসলে কি নিরীহ লোক? নিরীহ লোক হলে তার ব্যাকগ্রাউন্ডটা আপনারা দেখেন, 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত সে এই ফ্যাসিস্ট সরকারের সময় কালবেলা পত্রিকা, ভোরের কাগজ, কালের কণ্ঠ, আপনার এই ফ্যাসিস্ট সরকারের সময় কালবেলা পত্রিকা, ভোরের কাগজ, কালের কণ্ঠ, আপনার এই দৈনিক আমার দেশ, সরি দৈনিক আমার দেশ না, দৈনিক আমার দেশ মানে, হ্যাঁ আমার দেশ না, সরি আপনার দেশ রূপান্তর, এই ধরনের সরকারি যেগুলি আপনার প্রতিষ্ঠানগুলি ছিল সেগুলিতে সে পেপার সাপ্লাই দিত, তার পেপার মেইল আছে। আপনার কথাটা বুঝবেন কিন্তু, কারণ কথাগুলি বলতেছি, সে কীভাবে নিত, সে টেন্ডারের মাধ্যমে নিত। টেন্ডারের মাধ্যমে কীভাবে এই ফ্যাসিস্ট সরকারের আমলে কোনো চেইন মেনটেন না করে তার দুইটা আপনার পেপার মেল ছিল, একটা হচ্ছে আপনার হাসান মাহমুদের এলাকায় তৎকালীন তথ্যমন্ত্রী, আপনার কথাগুলো বুঝবেন আপনি তার কথাগুলো, তার মুখের ভাষ্য এটা, এবং আরেকটা হচ্ছে আপনার কোনাপাড়া, সেটাও সে জায়গা টাকা দখল করে সে কোনাপাড়ায় আমি তথ্য যা নিয়েছি, তার তথ্য পেয়েছি, জায়গা টাকা দখল করে এই পেপার মিলটা সে চালাচ্ছে। তো এবং কি টাকশাল পর্যন্ত সে পেপার সাপ্লাই দিত। তাহলে সে কত বড় ফ্যাসিজম এই চেইনটাকে মেনটেন করে সে এই 7 বছর 8 বছর সে এই ব্যবসা করে গেছে। এটা কি কোনোদিন সম্ভব? কোনো মানুষ এভাবে কোনো ফ্যাসিজমের সাথে না জড়িত থেকে, কোনো অপরাধের সাথে জড়িত না থেকে, কোনো দুর্নীতির সাথে জড়িত না থেকে সে 8 বছর আওয়ামী লীগের আমলে ব্যবসা করে গেছে। পেপার মেলে সব জাতীয় পত্রিকায় পেপার সাপ্লাই দিচ্ছে, প্রতিদিন 14 টন 15 টন করে আপনার পেপার সাপ্লাই দেওয়া। এখন সে বিভিন্ন জায়গায় লবিং করতেছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, বিভিন্ন জায়গায় করতেছে, আমাকে প্রেশার করার চেষ্টা করতেছে। আমি এগুলি প্রেশার মাথা নিচ্ছি না, বাট আমি কথা বলতে আসছি আপনাদের সাথে, আমি নিচ্ছি এই প্রেশারগুলি, আমি এই পরিস্থিতির মুখে আমি যাচ্ছি, এগুলি হচ্ছে আমার সাথে, সেটা জানানোর জন্য আমি আপনাদেরকে বললাম। তো যত কিছুই হোক, আমি এই মামলা থেকে কোনো আপোষ করার কোনো ইয়ে নেই। আমি এখানে স্পেসিফিকলি আমি মামলা দিয়েছি নাম উল্লেখ করে মাত্র 23 জনের বিরুদ্ধে। প্রথম হচ্ছে আপনার প্রথম মামলাটি হচ্ছে 17 জনের মামলায়, যেহেতু তিনটা মামলা করেছি, 3টা স্থানে 3 ধরনের আপনার 3বার গুম হয়েছি, সেই 3টা মামলা করেছি। 3টা মামলা 3 ধরনের আসামি ছিল, সেখানে এই জন্য এখানে কিছু মামলার নাম কিছু প্লাস মাইনাস হয়েছে, আর কিছুই হয় নাই। তো শাহজাহানপুর থানার মামলা আমার হচ্ছে 23 জন আসামি। এই 23 জন আসামির মধ্যে এই ইসাক দুলাল হচ্ছে একজন আসামি। তো সব মিলে 4 জন আসামি ধরা পড়েছে। 4 জন আসামির মধ্যে এই ইসাক দুলালকে নিয়ে আমাকে খুব পেইন দিচ্ছে, চারোদিক থেকে ফোন আসতেছে। গতকালকে তো একজন ফোন করে বলেই ফেললো সে নাকি থানা ঘেরাও করে ফেলবে, মানে থানা ঘেরাও করে ওখান থেকে সে ওসি কেন মামলা নিল। এর আগে ওসির ওখানের মধ্যে আমি যতটুকু খবর পেলাম,
সমন্বয়ক পরিচয় ছাত্র নেতারা, কিছু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র নেতারা তারা এসে তার ব্যাপারে লাভিং করতে আসছে। যেহেতু মামলা হয়ে গেছে, ওসি সাহেবের তারা কিছু করার নাই। তো আমাকে গতকালকে ফোন করে সে বিভিন্নভাবে বলো আমি মামলা কেন করলাম, শাহজাহানপুর থানায় কেন করলাম। তা আমার ঘটনাস্থল শাহজাহানপুর থানায়, আমি শাহজাহানপুর থানায় তো করবো, তাই না? খুব স্বাভাবিক ব্যাপার না এটা? তো আমি শাহজাহানপুর থানায় কেন করলাম, অনেক আমার এবার রেকর্ডও আছে, আমি দরকার হলে রেকর্ডটাও আমি আপনাদেরকে প্রুফ হিসাবে আমি আমার লিঙ্কে দিয়ে দিব, কোনো সমস্যা নেই, রেকর্ডটাও দিয়ে দিব। এই ধরনের প্রেশার আমার কাছে আসতেছে, সে অনেক কিছু ভয় ভীতি দেখানোর চেষ্টা করতেছে। সে আমাকে বনশ্রী থেকে উঠায় নিয়ে চলে যাবে, বনশ্রী থাকি আমি এখন, বনশ্রী থেকে উঠায় নিয়ে যাবে, হ্যান করবে ত্যান করবে। তো এগুলি আমি এগুলি শুনতে শুনতে অভ্যস্ত। আর আমারও উঠানে তিনবার উঠায় নিয়ে গেছে, আরও নয় 2বার উঠায় নিয়ে যাবে, এবার নয় মেরেই ফেলবে। এই তো, আর তো বেশি কিছু করতে পারবে না, এর চেয়ে বেশি তো কিছু করার ক্ষমতা নাই তাদের হাতে। তো রাখে আল্লাহ মারেকে, আসি যতদিন এরকম লড়ে যাব, ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়ে যাব। সেটা যদি হয় ছাত্রদের বিরুদ্ধে, সেটা যদি হয় এই জামাতের বিরুদ্ধে, সেটা যদি হয় বিএনপির বিরুদ্ধে, তো ফ্যাসিস্ট যদি হয়ে থাকে সেটার বিরুদ্ধে আমি কথা বলে যাব। কারণ এই ফ্যাসিস্টের আসামিদের বিরুদ্ধে আপনার এই পর্যন্ত ফোন আসে নাই এমন কোনো জায়গা নাই, সব জায়গা থেকে ফোন আসছে, কিন্তু এই ফোনে আমি কোনো পাত্তা দিচ্ছি না। আর আমাকে যথেষ্ট, আমি যেটা বলবো আমি বলতে নির্দ্বিধায় বলতে পারি, আমাকে থানা পুলিশ বলেন, এরা যথেষ্ট সহযোগিতা করতেছে, এখন পর্যন্ত করতেছে, জানি না সামনে কি করবে। এখন উপর মহলের নির্দেশে যদি কোনো কিছু না করে সেটা তো আলাদা বিষয়। এখন পর্যন্ত আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে বা করতেছে, সামনের দিকে করবে আশা করি আমি। তাই আমি প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই। তবে বিশেষ করে আমি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমি একটা রিকোয়েস্ট করতে চাই, আপনারা এই মামলাগুলিকে একটু বিশেষভাবে দেখবেন, বিশেষভাবে দেখার চেষ্টা করবেন। কারণ এসব হচ্ছে গুম মামলা, হচ্ছে যে খুব ভয়ঙ্কর নির্যাতনের শিকার হয়েছে, বুঝছেন? এগুলি আসলে বলে বোঝানো যাবে না। তা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পাশাপাশি আপনার হচ্ছে পুলিশ কমিশনারের কাছে আমি আবেদন জানাচ্ছি, সেই জন্য এই মামলাটাকে বিশেষভাবে একটু দেখে। আমি যাব আগামী পরশুদিন রবিবার দিন যাব কমিশনার স্যারের সাথে দেখা করার জন্য, এই ব্যাপারটা নিয়ে কথা বলার জন্য। আমাকে খুব ডিস্টার্ব করতেছে, কেন আপনার নিপুণ আক্তার ছেড়ে দিল, কি কারণে ছেড়ে দিল, তার মামলা থাকা সত্ত্বেও। এটা খুব সিম্পল একটা বিষয়, সিডিআর চেক করলেই বোঝা যায় বাংলাদেশের কোন জায়গায় কার নামে মামলা আছে না আছে। এটা খুব সিম্পল একটা বিষয়। আপনার মামলা কেউ অভিযোগ করে নাই, এইটা মানে তাকে ছেড়ে দিল অভিযোগ থাকা অবস্থায়, মামলা থাকা অবস্থায়। এটা খুব দুঃখজনক। তারপরেও আমি এটা নিয়ে কথা বলতে আমি কমিশনার স্যারের কাছে যাব, এর চেয়ে বেশি আর কিছু বলার নাই। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, যেন আমি সুস্থ থাকতে পারি, এই ফ্যাসিস্ট আসামিদের বিরুদ্ধে যেন আমি লড়ে যেতে পারি, সেই জন্য আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।